একটা প্রশ্ন করে আজকের এপিসোড শুরু করি। বাংলাদেশের তো একটা স্যাটেলাইট আছে, কিন্তু কোনো স্যাটেলাইট সিটি কেন নাই? জাকার্তা যাওয়ার আগে আমি বেশ বড় একটা ভুল করি। আমি গুগল করি অ্যাবাউট জাকার্তা। যে কোনো ট্যুরিস্টিক স্পটে যাওয়ার আগে আপনি ইনস্টিংটিভলি গুগল করবেন, সেটা ঠিক আছে। আপনার রেজাল্টস আসবে 10 বেস্ট থিংস টু সি ইন বালি অথবা 20 প্লেসেস টু ভিজিট ইন ক্রাবি। বাট আমার এমন কিছু আসতেছিল না। আমার রেজাল্টস আসতেছিল, শুড ইউ ইভেন গো টু জাকার্তা? ইজ জাকার্তা ওয়ার্থ ইট? ইউটিউবাররা কন্টিনিউয়াসলি বলতেছিল যে মানে হাউ ব্যাড জাকার্তা ইজ। জাকার্তায় ট্রাফিক জ্যাম অনেক বেশি, জাকার্তায় প্রচুর জলাবদ্ধতা, জাকার্তায় জনসংখ্যা অনেক বেশি, পলিউশন অনেক বেশি। অল ইন অল আমার কাছে মনে হচ্ছিল আমি একটা প্রবাবলি পুরান ঢাকার মতো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি এত টাকা দিয়ে। অ্যান্ড অনেস্টলি আই ওয়াজ মানে বেশ ভালোই ডিপ্রেস ছিলাম যে ইজ ইট ইভেন গোয়িং টু বি ওয়ার্থ ইট। বাট যখন আসলে আমরা জাকার্তায় মানে আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম, তখন আল্লাহর রহমতে দেয়ার ওয়াজ আ টুইস্ট। আমার কাছে মনে হচ্ছিল যে উই গট রিভার্স স্ক্যামড। মানে ইউজুয়ালি ইনস্টাগ্রাম টিকটকে মানুষ ভালো বলে, তারপরে মানুষ যায় দেখে জায়গাটা খারাপ। বাট আমাদের কাছে মনে হচ্ছিল আমাদেরকে খারাপ বলা হয়েছে, বাট জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আমাদের হোটেলের নাম ছিল হোটেল এপিসোড গেডিং সারপং। গেডিং সারপং নামে একটা সাব ডিস্ট্রিক্টের মধ্যে। এবং যখন আমরা ওই এরিয়াতে প্রবেশ করি তখন থেকে আমরা দেখি যে রাস্তাঘাট খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অনেক ওয়াইড। পাশে খুব বড় বড় ব্রড ওয়াকওয়ে মানুষের হাঁটার জন্য, সারি সারি গাছ। লিটারালি একটা বুলেভার্ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। দুই পাশে যে দোকানপাট বা বিল্ডিংস খুবই মডার্ন আর্কিটেকচারে করা, ড্রেনেজ অনেক ভালো। উইথ এভরিথিং আমাদের কাছে একদমই মনে হয় নাই যে এখানে এসে কেউ রিগ্রেট করতে পারে। ইভেন একটা শহর যে একটা ট্যুরিস্টিক ডেস্টিনেশন হইতে পারে, এটা আমরা ওই দিন ফিল করছি। নতুন যে শহরগুলা, এইগুলাকে বলা হয় জাকার্তা স্যাটেলাইট সিটি, অ্যান্ড দ্যাটস ওয়াই দিজ আর সো বিউটিফুল। জাকার্তা অ্যাকচুয়ালি লিভিং স্ট্যান্ডার্ড হারায় ফেলছিল, একদম মেইন জাকার্তার কথা বলতেছিল। এই জলাবদ্ধতা, ট্রাফিক জ্যাম, হাউজিং ক্রাইসিস সব কিছুর কারণে মানুষ জাকার্তা থেকে মুভ আউট করতে রেডি ছিল। অলমোস্ট ঢাকার মতো অবস্থা, কিন্তু আরও খারাপ। বাট দ্য অনলি ডিফারেন্স ইজ ঢাকায় এটা নিয়ে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই, জাকার্তায় নেওয়া হয়েছে। তো ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট যেটা করছে, তারা জাকার্তার আশেপাশে 10-12 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিছু এরিয়া চুজ করে। এই যে সারপং যেখানে আমরা ছিলাম, বেকাসি, তাঙ্গেরাং ইত্যাদি, এই এরিয়াগুলো তারা নতুন করে ডেভেলপ করা শুরু করে। খুবই মডার্ন আরবান রেগুলেশন মেনটেন করে তারা এগুলো ডেভেলপ করা শুরু করে। অনেক বড় বড় মাল্টিপল লাইক হাই রাইজ বিল্ডিংস হয়, কর্পোরেট হাউসেস তৈরি হয়, রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম খুব ভালো তৈরি হয়। অ্যান্ড লট অফ পিপল তারা মুভ আউট করা শুরু করে জাকার্তা থেকে। এবং এই কারণেই এই সিটিগুলো খুবই খুবই সুন্দর। এয়ারপোর্ট থেকে মোটামুটি 1 ঘন্টার আরেকটু কম সময় আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। হোটেলের নাম ছিল হোটেল এপিসোড, যেটা আগে বললাম। প্রথমে কিছু ফর্মালিটিস ছিল, আমাদের রেজিস্ট্রেশন রিলেটেড কিছু কাজ শেষ করার পরে তারপরে হচ্ছে আমরা আমাদের হোটেল রুমে যাই। রুম নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, 4 স্টার হোটেল, রুমগুলো বেশ স্ট্যান্ডার্ডই হয়। বাথরুমটা জাস্ট একটু ছোট ছিল, বাট এছাড়া আদারওয়াইজ দ্য রুম ওয়াজ আর লাইক রুমের স্পেস ওয়াজ আ লিটল লেস, একটু ছোট ছিল। বাট এছাড়া ভিউ টিউ দিয়ে ওগুলো আসলে কভার আপ হয়ে যায়, খুব একটা কমপ্লেন করার কোনো জায়গা থাকে না। আচ্ছা, এইবার জাকার্তার কয়েকটা মজার এক্সপিরিয়েন্সের কথা বলি। আমরা প্রথমে হোটেলে কিছুক্ষণ রেস্ট নেই এবং তারপরে আমরা ডিসাইড করি যে আমরা লাঞ্চ করতে বের হব। তো আমরা গুগল ম্যাপে দেখি যে আমাদের হোটেলটা রাস্তার যেই সাইডে, সেইখানে কোনো রেস্টুরেন্ট নাই, আমাদের রাস্তা পার হতে হবে। তো আমরা হোটেল থেকে নামি এবং রাস্তা পার হতে যাই। কিন্তু রাস্তাটা আগেই বলছিলাম বেশ ওয়াইড এবং গাড়ি ঘোড়া অনেক স্পিডে চলতেছিল। সো আমরা পার হওয়ার কোনো উপায় খুঁজে পাইতেছিলাম না, কারণ আশেপাশে দৃষ্টিসীমার মধ্যে কোনো ওভারব্রিজ ছিল না। এবং আই ডোন্ট থিঙ্ক জাকার্তায় আমি এমনিতেও খুব বেশি ওভারব্রিজ দেখছি ওখানে, জাস্ট এবং সিগন্যালও ছিল না কোনো, গাড়ি যে থামবে তারপরে পার হবো ওই উপায়ও ছিল না। দ্য অনলি থিং দেয়ার ওয়াজ একটা জেব্রা ক্রসিং ছিল। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমি বাংলাদেশে জেব্রা ক্রসিং দেখছি, বাট ওইটা ইউজ হইতে কখনো দেখি নাই। সো আমরা সবাই খুব কনফিউজ ছিলাম যে কীভাবে রাস্তা পার হব। এবং অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে তারপরে আমরা হোটেল লবিতে ফেরত যাই এবং গিয়ে একজনকে বলি প্লিজ আমাদেরকে একটু হেল্প করেন রাস্তা পার হইতে। তো সে আসে এবং সে এসে আমাদেরকে প্রথম জানায়
যে সারপংয়ে ওরা ট্রাফিক রুল খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করে। অ্যান্ড আই থিঙ্ক এটা প্রিজিউমেবল, মানে যেহেতু ওরা একটা মডার্ন সিটি তৈরি করতে চাইতেছে, সবাই বেশ কোঅপারেটিভ এই ব্যাপারটাতে। আপনি জেব্রা ক্রসিংয়ে একটা পা যদি দিয়ে ফেলেন, ও যত স্পিডেই থাকুক ও আপনার সামনে এসে গাড়ি থামাবে, গাড়ি ব্রেক করবে এবং আপনাকে প্রথমে পাস আউট করে তারপরে সে গাড়ি চালাবে। এবং এইটা ওরা করে আপনি 1 থেকে 2 মিনিট সময় নিয়েও যদি রাস্তা পার হন, একটা হর্নও দিবে না এবং কোনোভাবেই কোনো ধরনের বিরক্তি প্রকাশ করবে না। খুবই হসপিটেবল এবং খুবই মানে সিভিলাইজড একটা আচরণ। তো প্রথমে আমরা যেখানে যাই সেটা হচ্ছে, আমরা গিয়ে আসলে একটা স্মুদির দোকান দেখে বেশ সবাই অ্যামেজড হয়ে যাই। দিস ইজ দ্য শপ। উই ড্রিঙ্ক নাম একটা স্মুদি শপ ছিল এবং আরেকটু খুঁজে আরেকটা রেস্টুরেন্ট বের করছি এবং তখন আমরা এই রেস্টুরেন্টটা যাই এবং এই রেস্টুরেন্টটার নাম ছিল হচ্ছে বার্গার ব্যাঙ্গর। এটা হচ্ছে একটা ছোট বার্গার জয়েন্ট। ওইখানে গিয়ে আমরা আমাদের সেকেন্ড ইন্দোনেশিয়ান বা সারপং এক্সপিরিয়েন্সটা পাই। সারপংয়ের ওই এরিয়াতে মানুষজন আসলে খুব বেশি ইংলিশে প্রফিশিয়েন্ট না বলা ভুল হবে, তারা একদমই ইংলিশ বলতে পারে না। এর কারণ হচ্ছে তারা ট্যুরিস্ট জোন হিসেবে ওই জায়গাটা অ্যাকাস্টম না। নতুন সিটি হয়েছে ঠিক আছে, বাট আসলে লোকাল ইন্দোনেশিয়ান মানুষই এসে বিজনেস ট্রিপে আসে, কর্পোরেট মিটিংস করে, বাট ট্যুরিস্টদের যে একটা ইনফ্লাক্স সেইটা সারপং বা ওই সমস্ত এরিয়াতে এখনও তেমনভাবে হয় নাই। এই কারণে তারা ইংলিশে একদমই কমিউনিকেট করতে পারে না। মানে আপনি যদি গিয়ে বলেন যে হোয়াটস দ্য প্রাইস, ওরা ওই প্রাইস কথাটাও বুঝবে না। ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে। সো ওইটা খুবই ভালোভাবে অ্যাপ্লিকেবল এই সারপংয়ের মানুষদের জন্য বা সারপংয়ের বিজনেসম্যানদের জন্য। তো তারা যেটা করছে, তারা খুবই প্রফিশিয়েন্ট গুগল ট্রান্সলেটের মাধ্যমে কমিউনিকেট করতে। তো আমরা বার্গার ব্যাঙ্গরে যাই এবং গিয়ে ওখানে প্রথমে অর্ডার করি, বাট আমি অর্ডার করতে পারতেছিলাম না, কারণ আমি অনেক মানে চেষ্টা করেও ওকে বুঝাইতে পারতেছিলাম না যে আই ওয়ান্ট টু নো দ্য প্রাইস অফ দিস বার্গার। তো ওই মিসকমিউনিকেশনটা অনেকক্ষণ হওয়ার পরে সে দেখলাম মোবাইল অনেকক্ষণ ধরে কিছু টাইপ করতেছে। পরে আমাকে মোবাইলটা দেখালো, আমি দেখলাম যে এই পাশে সে ইন্দোনেশিয়ানে পুরো জিনিসটা টাইপ করছে অ্যান্ড তারপরে ইংলিশে দেখাচ্ছে যে এই বার্গারটার নাম এই বার্গারটার দাম এত, এই বার্গারটার নাম এই বার্গারটার দাম এত। সো পরে মানে এরপরে আরও অনেক জায়গাতে গিয়ে আমরা আসলে এই সেম এক্সপিরিয়েন্সটা পাইছি যে মানুষ ইংলিশে হয়তো প্রফেশনাল না, বাট ওইটা তাদের থামায় রাখে নাই, দে টক ইউজিং গুগল ট্রান্সলেট। অলদো এই জিনিসটা ঠিক হয় নাই যে গিয়ে আমরা প্রথমেই 2টা বিদেশি খাবার খাইছি, বাট অ্যাট লাস্ট আমরা ডিনারে একটা অথেন্টিক ইন্দোনেশিয়ান ফুড ট্রাই করতে পারছি আসলে। বাট ওইটাও খুব একটা উইলিংলি না, ওইখানেও আসলে অনেক জাতাকলে পড়ে তারপরেই হচ্ছে আমরা ওই খাবারটা ট্রাই করতে গেছিলাম। বেসিক্যালি আমরা অন্য রেস্টুরেন্ট খুঁজতে গেছিলাম রাতে এবং আমরা একটু লেট করে বের হয়েছিলাম, যে কারণে আমরা আসলে কোনো রেস্টুরেন্ট খোলা পাই নাই। অ্যান্ড পরে এসে আমরা জাস্ট একটা দোকানই খোলা পাইছি এবং ওটা দেখে একটু ডিসেন্ট লাগছে, আমরা ওখানে ঢুকে খাওয়া শুরু করছি। পরে আমরা রিয়েলাইজ করছি ও আচ্ছা এইটা প্রবাবলি একটা অথেন্টিক ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট। আমি একটু দেখাই, আমি একটা বেসিক গুগল ফটো নিছি, গুগল থেকে একটা ফটো নিছি, বাট ওদের আসলে সব ট্র্যাডিশনাল দোকানগুলোই সেম। এই যে দোকানটা দেখতে পাইতেছেন, এই দোকানগুলোকে বলা হয় পাদাং রেস্টুরেন্টস। সো পাদাং হচ্ছে বেসিক্যালি ইন্দোনেশিয়ান ভাষায় কারি। তো এবং অলমোস্ট সবগুলো দোকানই এইরকম দেখতে। বাংলাদেশে যেমন ভাতের হোটেলগুলা বা রেস্টুরেন্টগুলা আপনি খুব ইজিলি মানে রেকগনাইজ করতে পারেন, বাইরে একটা গ্রিলের মেশিন থাকবে, চাপ ভাজতে থাকবে বা পরোটা বানাইতে থাকবে এক সাইডে, এরকম ওদেরও সিগনেচারটাই এরকম যে সামনেটা কাচের গ্লাস থাকবে এবং ওইখানে অনেক প্লেটের মধ্যে ওদের খাবারগুলো সাজায় রাখবে। তো ওখানে গিয়ে আমরা আসলে অনেকগুলো ইন্দোনেশিয়ান ওয়ার্ড শিখছি, যে আয়াম মানে চিকেন, তারপরে উদং মানে শ্রিম্প, নাজি মানে ভাত, মানে জার্মান নাজি না বাট নাজি, NASI। সো আমরা হচ্ছে বেসিক্যালি ছবি দেখতেছিলাম এবং ছবি দেখে দেখে আমরা বলছিলাম ও আচ্ছা সো দিস ইজ চিকেন, এটা দেখে চিকেন লাগতেছে। পরে মানে ওই লোকটা আবার একটু একটু ইংলিশ পারতো, সো তখন আসলে আমাদের জন্য একটু ইজি হয়েছে একদম। সো ইন্দোনেশিয়ান প্রধান খাবার ভাত, এটা হয়তো অনেকেই জানেন, এবং ওরা জাস্ট একদম আমাদের মতোই তরকারি খেতে পছন্দ করে। এই খাবারটা আমরা নিয়েছিলাম, ওটার সাথে ভাত ছিল, মুরগি ছিল, তান্দুরি মুরগি, এবং ওটার সাথে একটু মাছের ঝোল দিয়ে দিছিল। ওরা শাক খায়, বাট শাকটা একদম সিদ্ধ করে খায়, কোনো মশলা টশলা দিয়ে রান্না করা হয় না। এবং আরেকটা জিনিস ওরা খুব বেশি পছন্দ করে, সেটা হচ্ছে চা। ওরা মোস্টলি র চা খায় এবং র চায়ের মধ্যে ওরা তেমন কোনো চিনি দেয় না। চায়ের লিকারটা খুব কড়াভাবে আপনার
মানে মুখে আসবে। নেক্সট ডেতে আমাদের কম্পিটিশন শুরু হয়ে যায় এবং আমাদের কম্পিটিশনের ভেন্যু ছিল আমাদের যে হোটেল, সেই হোটেলের ঠিক পাশের কম্পাউন্ডটাতেই। হোটেলের ঠিক পাশের কম্পাউন্ডটা একটা ইউনিভার্সিটি ছিল এবং ওটার নাম ছিল UMN বা ইউনিভার্সিটি অফ মাল্টিমিডিয়া নুসান্তারা। আর্কিটেকচারালি ক্যাম্পাসটা খুবই 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 সুন্দর ছিল এবং ওইখানের যে স্টুডেন্টরা তারা খুবই হসপিটেবল ছিল। শুরুতে একটা ওপেনিং সেরেমনি ছিল এবং ওইখানে ওদের ইউনিভার্সিটির একটা কালচারাল টিম কোরাস করে একটা ওদের ন্যাশনাল অ্যানথেমটা পারফর্ম করে। ওদের ন্যাশনাল অ্যানথেমে একটা লাইন বারবার রিপিট হয় যে ইন্দোনেশিয়া রায়া মারদেকা মারদেকা। এর অর্থ হচ্ছে ইন্দোনেশিয়া ইজ গ্রেট, মারদেকা মারদেকা মানে হচ্ছে বি ফ্রি বি ফ্রি। রাইট নাও আমি এখন যখন বসে ভিডিওটা রেকর্ড করতেছি, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেছে এবং এখন আমি আবার এই ক্লিপটা রিক্যাপ করলে, যে ক্লিপটা মাত্র আপনাদেরকে দেখাইলাম, মানে যে গুজবাম্পস হয় এটা আসলে এক্সপ্লেইন করার মতো না। এবার আমি সারপংয়ের ট্রান্সপোর্টেশন নিয়ে একটু ছোট করে কথা বলতে চাই। সো সারপংয়ের যেহেতু একটা খুবই নতুন সিটি গড়ে উঠছে, সারপংয়ে পাবলিক ট্রান্সপোর্ট একদম নেই বললেই চলে। মেইন জাকার্তাতে অলদো আপনি অনেক পাবলিক ট্রান্সপোর্ট দেখতে পাবেন, যেমন আপনি সিএনজি বা টেম্পু দেখতে পাবেন, আপনি পাবলিক বাস দেখতে পারবেন, কিন্তু সারপংয়ে এমন কিচ্ছু আপনি দেখতে পারবেন না। সারপংয়ে আপনি যেখানে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যান, আপনাকে সব সময় গাড়ি ইউজ করতে হবে। আমরা আমাদের হোটেল থেকে যেখানে গেছি সব জায়গায় আমাদেরকে গাড়ি ইউজ করতে হয়েছে। এখন ওইখানের মানুষের অনেকেই আসলে গাড়ি অ্যাফোর্ড করতে পারে, ওখানে মিডল ক্লাস মানুষের গাড়ি অলমোস্ট সবারই থাকে, কিন্তু আমরা তো ট্রাভেলার, সো আমরা গাড়ি কীভাবে অ্যাক্সেস করব? সবাই রাইড শেয়ারিং অ্যাপ অনেক বেশি ইউজ করে এবং পুরো জাকার্তাতেই রাইড শেয়ারিং অ্যাপগুলো খুবই খুবই পপুলার। দুইটা আছে, একটা গ্র্যাব আর একটা গোজেক। আমরা একদম শুরুর দিন থেকে আমরা গ্র্যাব অনেক বেশি ইউজ করছি এবং গ্র্যাবটা বেশ কমেন্ডেবল একটা অ্যাপ। ওইখানে আসলে ট্রান্সলেশন নিয়ে ওরা অনেক কাজ করছে, সো ড্রাইভাররা ইংলিশ না পারলেও ওদের কমিউনিকেট করতে খুব বেশি প্যারা হয় না। বিদেশ ট্রাভেল এবং ট্রিপে আমার ওয়ান অফ দি মোস্ট চেরিশড এবং খুবই ফেভারিট একটা মেমোরি হচ্ছে খুবই ফ্রিকুয়েন্টলি কনভেনিয়েন্স স্টোরস ভিজিট করা। কনভেনিয়েন্স স্টোরস হচ্ছে ধরেন স্বপ্ন, মিনাবাজার, এরকম টাইপের দোকানগুলা। এবং আমি জানি আপনারা অনেকে আমাকে জাজ করতেছেন যে স্বপ্ন মিনাবাজারের মতো দোকানে ঘুরতে কার ভাল লাগবে। সো আমি একটু এক্সপ্লেন করি আমার সাইডটা। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কনজিউমার ইনস্টিংক্ট থাকে যে আপনার কাছে টাকা থাকলে আপনার সেটা খরচ করতে, একটা মিনিংফুল ওয়েতে খরচ করতে আপনার ভালো লাগবে। তো আমার কাছে এই কনজিউমার ইনস্টিংক্টটা সবচেয়ে বেশি ট্রিগার করে এই কনভেনিয়েন্স স্টোরসগুলো, এবং এর প্রধান কারণ হচ্ছে ওদের ভ্যারাইটি অফ প্রোডাক্টস। তো আমরা ইন্দোনেশিয়াতে টোটাল সবচেয়ে বড় বড় তিনটা এরকম কনভেনিয়েন্স স্টোর চেইন দেখছি। একটা হচ্ছে আলফামার্ট, একটা হচ্ছে ইন্দোমার্ট এবং আরেকটা হচ্ছে লসন। তো এদের প্রত্যেকটার প্রাইমারি একটা ক্যারেক্টারিস্টিক আছে, সেটা হচ্ছে খুব অল্প রেডিয়াসের মধ্যে বিজি এরিয়া হলে ওদের অনেকগুলো শপ থাকে। আপনি 5 মিনিটের একটা রাস্তা হেঁটে আপনি 10টা শপ দেখতে পারবেন এবং অফেন টাইমস ওদের কম্পিটিটররা পাশাপাশি এক্সিস্ট করে, মানে এই পাশে একটা আলফামার্ট থাকলে ডান পাশে আপনি একটা ইন্দোমার্ট দেখবেন, এরকম। সেকেন্ড জিনিস হচ্ছে ওদের প্রত্যেকটা স্টোর ইউনিক। তো আলফামার্টেরই ধরেন 2টা দোকান পাশাপাশি, এইটাতে আপনি যেই এক্সপিরিয়েন্স পাবেন ওইটাতে একটা ডিফারেন্ট শপ এক্সপিরিয়েন্স পাবেন, ডিফারেন্ট স্টোর এক্সপিরিয়েন্স পাবেন। এইটা খুবই মজা লাগে আমার। এবং আমরা রেগুলারলি এই জিনিসটা করতাম যে আমরা দিনের একটা সার্টেন সময়ে বের হয়ে আমরা যদি এরকম কোনো একটা নতুন কনভেনিয়েন্স স্টোর দেখতাম, আমরা ওটা যাইতাম, ঘুরতাম, কী নতুন জিনিস আছে দেখে আমরা বের হয়ে যেতাম। এবং এই প্রোডাক্টগুলো অফেন টাইমস ওদের বিভিন্ন স্ন্যাক আইটেম ছিল, তারপরে স্ন্যাক আইটেম থাকতো, পেস্ট্রিজ, ব্রেডস, প্যাকেজড আইটেমস, এরকম অনেক কিছু, খেলনা ছোট ছোট এটসেট্রা। এবং মানে এত পরিমাণে ব্র্যান্ডস অ্যান্ড ভ্যারাইটিস যে আপনি দেখে শেষ করতে পারবেন না। আজকের দিনে একটা দোকানে গিয়ে যেই রকম স্টাফ দেখছেন, নেক্সট দিনই আপনি আবার ওই রকম স্টাফ আর দেখবেন না। তো আমাদের হোটেলের সবচেয়ে কাছে ছিল লসন এবং আমরা লসনে সবচেয়ে বেশি যেতাম এবং আমার লসনকে একটা অনারেবল মেনশন দেওয়া লাগবে। গল্প করে সবচেয়ে মজার টাইম মনে হয় আমরা লসনেই কাটাইছি এবং লসনে গিয়ে আমরা আধা ঘন্টার জন্য বিভিন্ন প্রোডাক্ট দেখতাম, ড্রিঙ্কস দেখতাম, বেভারেজ দেখতাম, তারপরে কোনো একটা স্ন্যাক আইটেম কিনে আমরা হোটেলে ফেরত চলে আসতাম।
সারপংয়ে আমরা ইন টোটাল 2টা শপিং মল ভিজিট করছিলাম। ইন্দোনেশিয়া বা মোর স্পেসিফিক্যালি জাকার্তায় শপিং মলগুলোর একটা আলাদা ইকোসিস্টেম আছে। এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে একটু ইন ডিটেল কথা বলবো। বাট এইখানে আমি জাস্ট ছোটো করে আপনাদের একটু সুমারেকন, যেটা আমরা সারপংয়ে ভিজিট করছি, এবং এয়ন, এই দুইটার একটু এক্সপিরিয়েন্স বলি। সো ওদের প্রত্যেকটা মলই খুবই পশ, খুবই ওয়েল মেনটেন্ড এবং খুবই জাঁকজমকপূর্ণ। তো আমাদের হোটেলের সবচেয়ে কাছে ছিল হচ্ছে সুমারেকন। তো আমরা প্রায় রেগুলারলি গ্র্যাবে করে হোটেল থেকে আমরা সুমারেকন চলে যেতাম। সুমারেকনের কিছু স্ন্যাপশট আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে একটা র্যান্ডম জুতার শপ, র্যান্ডম জুতার শপ বলা ভুল হবে, একটা খুবই বড় ব্র্যান্ডের একটা জুতার শপ, বাট আমি এখন ভুলে গেছি কোন ব্র্যান্ডের ছিল। এইটা একটা র্যান্ডম স্টাফ টয়ের দোকান, স্টাফ টয়। এবং এইটা একটা স্টেশনারি শপ, এবং এইটা এত পশ, এটা দেখে আমার খুবই মজা লাগছে। লাইটিংটা একটু দেখেন এবং জাস্ট মানে বইয়ের শাড়িগুলো দেখেন, প্রত্যেকটা খুবই ওয়েল মেনটেইন দোকান, এবং এগেইন সবগুলা ভিজিট করাও এক একটা এক্সপিরিয়েন্স। থার্ড দিন আমরা গেছিলাম হচ্ছে এয়ন মলে। ওইখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখছি, সেটা হচ্ছে যে ওদের প্রত্যেকটা মলেই খুব সুন্দর প্রেয়ার স্পটস আছে, এবং মেয়েদের নামাজের জায়গা এবং ছেলেদের নামাজের জায়গা দুইটাই এক্সিস্ট করে। এবং ওদের প্রচুর মানে ওদের ছেলেরা যেই পরিমাণে ওই মুসলা বা প্রেয়ার রুমগুলোতে গিয়ে নামাজ পড়ে, মেয়েদের পার্টিসিপেশনও অলমোস্ট সিমিলার, মানে ওই অ্যামাউন্টেই মানুষজন গিয়ে নামাজ পড়ে। এবং ওদের প্রেয়ার রুমগুলো খুবই ওয়েল মেনটেন, ওয়েল ডেকোরেটেড। এবং জামাতের সিস্টেম, সেটা বাংলাদেশে আসলে আনফর্চুনেটলি আমাদের ওই প্র্যাকটিসটা করা হয় না। আমাদের ধরেন একটা জামাত শেষ হয়ে গেলে পরে অনেক মানুষ এসে সবাই ইন্ডিভিজুয়ালি স্ক্যাটার্ডভাবে নামাজ পড়ে। ওইখানে আমি দেখছি, আমি যখন উজু করতেছিলাম তখন একটা জামাত চলতেছিল, আমি ওটায় জয়েন করে নামাজ শেষ করছি। আমার নামাজ শেষ হওয়ার পরে সাথে সাথে দেখি আবার আমার পাশে আরেকটা জামাত দাঁড়ানো শুরু হয়ে গেছে। সো এই ব্যাপারটা খুবই প্রশংসনীয় এবং কমেন্ডেবল। নেক্সট ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি জাকার্তা যাই, এবং আর স্ক্যাম না, আমরা ফাইনালি সারপং থেকে বের হয়ে জাকার্তার কিছু ওয়েল নোন স্পটস দেখতে পাই। সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।